প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন আমরা পরিচিত হয়ে নিই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন মোশাররফ আহমেদ ঠাকুর, শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক। আসলে উনি বিশ্ববিদ্যালয়ে তুকুর ছাত্রনেতা ছিলেন। আরও রয়েছেন মোস্তফা কামাল, লেখক, সাংবাদিক ও কলামিস্ট। আপনাদের দুজনকেই স্বাগত। আমরা শুরুতেই কথা বলবো মোশাররফ আহমেদ ঠাকুরের সঙ্গে। নির্বাচন কবে হবে, শিডিউল কবে ঘোষণা হবে, এই ধরনের দ্বন্দ্ব, এই ধরনের সংকট বা রাজনৈতিক দলের দ্বিমত দীর্ঘদিন ধরে চলছে। এখন নতুন রাজনৈতিক দল হয়েছে জাতীয় নাগরিক পার্টি, তাদের একটা মতামত সামনে আসছে। আমরা লক্ষ্য করছি যে বিএনপি খুব দ্রুত নির্বাচন চাচ্ছে। কেউ কেউ তো এরকম বলেছে যে এই মাসেই শিডিউল দেওয়া হোক। শিডিউল নয়, রুট ম্যাপের কথা বলেছেন। আরেকজন যে নির্বাচন ছাড়া আর কোনো উপায় নেই, এরকম কথাবার্তা আসছে বিএনপির পক্ষ থেকে। এখন নতুন দলের যে আহ্বায়ক, উনি বলছেন যে এখন যে অবস্থাটা, আইন শৃঙ্খলা বা যে পরিস্থিতি, এই মুহূর্তে দ্রুত নির্বাচন এবছর সম্ভব নয়। নাহিদ ইসলামের কথা বলেছেন। আবার যিনি নির্বাচন কবে হবে না হবে প্রধান যে অনুঘটক, প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস কিন্তু বলেছেন যে ডিসেম্বরে অথবা জুনে, এর মাঝখানে নির্বাচনটা হবে। এই যে নানান মহলের নানান ধরনের বক্তব্য, গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস, তার কাছ থেকে 3টা ভার্সন আসছে। একটা হচ্ছে উনি কূটনীতিকদের সাথে যখন কথা বলেছেন তখন বলেছেন যে কম সংস্কার হলে ডিসেম্বর মাসে এই বছরের, আর যদি একটু বেশি চান তাহলে মার্চে। বিএনপি তার মতামত রেখেছে। আমাদের সালাউদ্দিন আহমেদ, বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য, সাবেক ছাত্রনেতা, একসময় তুখুর আমলা, সাবেক মন্ত্রী, তো সালাউদ্দিন আহমেদ বলেছেন যে এই মাসের মধ্যে যদি নির্বাচনের তারিখ ডিক্লেয়ার করা না হয় তাহলে বিএনপি আন্দোলনে যাবে। নাহিদ ইসলাম বলেছেন যে এনসিপির কনভেনর, সাবেক উপদেষ্টা, তথ্য উপদেষ্টা, তিনি বলেছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, যে অবস্থা, এই অবস্থায় এই বছর নির্বাচন করা সম্ভব নাও হতে পারে। তবে নির্বাচন যখনই হোক না কেন এনসিপি অংশগ্রহণ করবে। পরেরটা পজিটিভ। সারা দেশে আইনশৃঙ্খলা অবনতির পিছনে একটা গোয়েন্দা ফেইলিউর আছে, গোয়েন্দা ব্যর্থতা আছে। তো গোয়েন্দা ব্যর্থতা মানে যে বিভিন্ন মব সন্ত্রাস হচ্ছে, যেটা মব সন্ত্রাস বা মব ভায়োলেন্স, এইগুলো সম্বন্ধে বিভিন্ন আমাদের গোয়েন্দা সংস্থাগুলি আমাদের সরকারকে আগাম তথ্য দিতে পারছে না। ঘটনা ঘটে যাওয়ার পরে সরকার জানছে এবং ঘটনাস্থলে সংকট হলে গোয়েন্দা সংস্থা কি আদৌ সক্রিয়? এখন আসুন, গোয়েন্দা সংস্থা, পুলিশ এবং প্রশাসন কেন সক্রিয় না? আমি এই জায়গাটাতে সক্রিয় না, সরকারের ব্যর্থতা, এটা তো বলতেই পারি। বাট আমি আমার যে প্রেসক্রিপশন এই বয়সে, আমি বলি যে এই ব্যর্থতাটা কেন, এটা তো খোঁজা দরকার সরকারের, এবং এদেরকে অ্যাক্টিভেট করা, এদেরকে কার্যকর করা, এই জন্য আপনার কতগুলো পদক্ষেপ নিতে হবে। পদক্ষেপটা হলো যে আপনি সরকার গঠনের পরে প্রথম 30 দিনের মধ্যে এই প্রশাসন এবং পুলিশের যারা এই খুন খারাপির সাথে জড়িত ছিল, জুলাই আগস্টের খুন খারাপির সাথে জড়িত ছিল, অথবা গত 15 বছর যারা গুম খুনের সাথে জড়িত ছিল, আপনি এদেরকে দ্রুত আইডেন্টিফাই করবেন। রাইট। আইডেন্টিফাই করে এটা যদি 30 ডেজে না হয় 45 ডেজ করবেন, 45 ডেজ না হয় 60 ডেজের মধ্যে এই আইডেন্টিফিকেশনটা কমপ্লিট করে ফেলবেন। কমপ্লিট করে আপনি বলবেন যে এদেরকে প্রসিকিউট করলাম, এরা খুন খারাপের সাথে জড়িত ছিলেন, এরা অভিযুক্ত, এদের আচার বিচার চলবে, এবং এরা যদি বিচারে নির্দোষ প্রমাণিত হন সার্ভিসে ফেরত আসবেন, যদি দোষী প্রমাণিত হন তারা যে জায়গায় যাওয়ার সেই জায়গায় যাবেন। আর বাকি যারা আছেন আপনারা সবাই নির্দোষ, নির্ভয়ে কাজ করুন। আমাদের সরকার এই 7 মাসে এই কাজটি সম্পন্ন করতে পারেন নাই। আপনি এখনও দেখবেন যে উমুক এসপির চাকরি যাচ্ছে 7 মাস পরে, ওই শিল্প সচিব জাকিয়া সুলতানা, ওর চাকরি যাচ্ছে 6.5 মাস পরে। জুলাই আগস্ট অভ্যুত্থানে সে অসহযোগিতা করেছে, সহযোগিতা করার কি কথা ছিল কোনো সচিবের? তো আমার কথা হচ্ছে, ঠিক আছে আপনি এই জন্য খাবেন, আমার আপত্তি নেই, কিন্তু এটা কতদিন লাগিয়ে খাবেন?
খাওয়ার জন্য টাইমটা কত। তো আপনি যে এই যে উন্মুক্ত তরবারি রাখছেন, খোলা তরবারি একটা এই প্রশাসনের ঘাড়ের উপর ঝুলিয়ে রাখছেন, ঝুলিয়ে রেখে যখন আপনি সার্ভিসটা চাইবেন তখন সার্ভিসটা আপনি পাবেন না। এটি হলো স্বাভাবিক। আপনাকে এই খোলা তরবারির খাপটা বন্ধ করতে হবে অতি দ্রুত। দ্রুত বন্ধ করে আপনাকে বলতে হবে যে আসুন বাকি সবাই আমরা জুলাই আগস্ট অভ্যুত্থানের চেতনাকে ধারণ করি এবং সাহসের সাথে নির্ভীকভাবে আমরা সবাই কাজ করি। আর যারা কাজ করবেন না, পেছন থেকে সাবোটাইজ করবেন, এদেরকে কিন্তু খেয়ে ফেলবো, ফায়ার। তো আপনি দুটার একটাও করতে পারছেন না। আপনি আজকে যদি নির্বাচনের তারিখ ডিক্লেয়ার করেন তাহলে নির্বাচনী ট্রেন চলতে শুরু করবেন। ধরুন আপনি সর্দার ফরিদ, আপনি হবিগঞ্জ 2-এ আপনাকে নমিনেশন দিল, আমরা 2জন নমিনেশন পাইনি, আমরা 3জন ক্যান্ডিডেট। তো আপনি সাথে সাথে আপনার কমান্ড এস্টাবলিশড হয়ে গেল এখানে। আপনি কমান্ড এস্টাবলিশ হওয়ার সাথে সাথে যারা ছোটো ছোটো ছাত্রামি করছে, সিসকে চুরি দেয় ঘটনাবলী করছে, আপনি তখন বলবেন খবরদার ওইখানে যদি কেউ শুনে কোনো ঝামেলা করছো, আমার সামনে ভোট একেবারে খেয়ে ফেলবো। তো এখন ঘটনা কি হচ্ছে, আপনার কমান্ড এস্টাবলিশ হচ্ছে না কেন? কারণ আপনিও নমিনেশন চান, আপনি ধমক দিলে ও আমার দিকে আসে, আমি ধমক দিলে ওনার দিকে যাই, উনি ধমক দিলে আমার দিকে আসে। তো এই জন্য যে একটা সামাজিক বিশৃঙ্খলা, যেটা ছোটোখাটো চাঁদাবাজি এইসব হচ্ছে, এইগুলাকে আপনি বন্ধ করার একটা মাত্র পথ, নির্বাচনের ট্রেন যদি চালু হয়ে যায় তাহলে এইগুলা কিন্তু আবার বন্ধ হয়ে একটা যাবে। প্রশ্ন আপনাকে আমি করি এই ফাঁকে, যেটা হলো আপনি বলেছেন যে বিএনপি আন্দোলনে যাবে যদি নির্বাচন তারিখ ঘোষণা না করা হয়। আপনার কি মনে হয় এই মুহূর্তে স্বৈরাচার বিরোধী যে সমস্ত শক্তি বা অংশীজন রয়েছে তাদের পক্ষে এই ইউনূস সরকারের বিরুদ্ধে আন্দোলনে যাওয়া কি সম্ভব? না, দুটা কজ আছে এখানে। আমরা এই সরকারের একই ক্ষেত্রে অংশীজন, সরকারের যখন ভুল ত্রুটি হয় আমরা তখন ধরিয়ে দিই। অবশ্যই। আবার স্বৈরাচারের দূষররা যদি এই সরকারকে আঘাত করতে আসে, আমরা অবিচল পাহাড়ের মতো আমরা এই সরকারকে আমরা রক্ষা করার জন্য এগিয়ে আসব। এটাও সত্যি কথা। তো দুটাই চলবে এখানে। সরকারকে যেমন রক্ষা করার দায়িত্ব বিএনপি বা অংশীজন এরা পালন করবে, তেমনি সরকার ছোটোখাটো ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া, সরকারের ভালোর জন্য কোন প্রেসক্রিপশন উত্থাপন করা, এটা তো বলতে হবে আপনাকে, এটা অবশ্যই। আপনার দায়িত্বের না, মধ্যে। প্রফেসর ইউনূস তো নিজেই বলেছেন যে আমার সমালোচনা করুন। আসলে এখন স্বৈরাচার বিরোধী শক্তিগুলোর পক্ষে প্রফেসর ইউনূসের সরকারের বিরুদ্ধে আন্দোলন কি সম্ভব কিনা? না, কারণ প্রফেসর ইউনূস থাকলেন তখন কি হবে? না, আন্দোলনটা আমি আপনাকে বলছি, আন্দোলনের মাত্রাগত দিক আছে। একটা হচ্ছে আন্দোলনটা আমি আপনাকে সরিয়ে দিতে চাই, আর একটা হচ্ছে আমি আপনার কাছ থেকে Pressure দিতে দাবি চাই। আদায়, না প্রেশারও না, শব্দটি হচ্ছে আপনি আপনার কাছে দাবিটা আদায় করতে Right. চাই। দুটাই তো আন্দোলনের দুটা লক্ষ্য থাকে। প্রফেসর ইউনূসের কাছ থেকে আমরা যখন, এখন তো ম্রিয়মান কণ্ঠে বলছি, আমরা যখন আরো উচ্চ কণ্ঠে বলবো, উচ্চকিত কণ্ঠে বলবো, জি। তখন তিনি নিশ্চয়ই এটা শুনবেন। রাইট। মোস্তফা কামাল, জি, আমরা এই নির্বাচন কবে হবে, রোডম্যাপ কবে ঘোষণা হবে, এটা নিয়ে কিন্তু কিছুটা স্পষ্ট কিছুটা অস্পষ্ট অস্পষ্ট। দুটোই রয়েছে। দুটোই রয়েছে। সরকারের পক্ষ থেকে খুব বেশি স্পষ্ট করে বলা হয়েছে তাও নয়, আবার খুব অস্পষ্ট তাও নয়। তাও নয়। নির্বাচন কমিশনে মাঝে মধ্যে কথাবার্তা বলছে ইদানিং। আবার যেহেতু একটা বড় স্টেক হোল্ডার দাঁড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি, জি, তাদের একটা বক্তব্য কিন্তু এখন গুরুত্বের সঙ্গে দেখতে দেখতে হয়। হচ্ছে। আপনার কি মনে হয়? বিষয়টা একেবারে সাবলীল, যদি আমি দোষ অথবা ত্রুটি না খুঁজি। আর যদি খুঁজি, খুঁজতেই থাকবো, ত্রুটি বিস্তর পাবো। প্রতিটা কথায় ত্রুটি পাবো, মুখের ভাষায় ত্রুটি পাবো, অঙ্গভঙ্গিতেও ত্রুটি পাবো, যে হাতটা নাড়ালেন কেন ওই সময় কথা বলার সময়। মাথায় রাখতে হবে যে আমরা কোন পাটাতনে দাঁড়িয়ে কথা বলছি। এখনও কিন্তু রক্তাক্ত বাংলাদেশ, এখনও শত শত হাজার হাজার আহত কাতরাচ্ছে হাসপাতালে। তো আমরা যখন ডিবেটে করি অথবা আলোচনা করি, কখনো কখনো ওই পর্বটা কিন্তু ভুলে যাই। নির্বাচন নিয়ে 3টা ভার্সন এসেছে। তো নির্বাচন প্রশ্নে আমাদের সামনে ভার্সন এসেছে স্পষ্ট 3টা। আবার যদি আপনি যোগ করেন, 3টা ভাগ করা লাগে না, একটা ভাগের মধ্যে থাকা যায়। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের দিকে যখন সেনাপ্রধান বললেন যে 18 মাস লাগতে পারে নির্বাচন, আপনি খেয়াল করে দেখুন যে 18 মাস বললেন কেন? 1.5 বছর বললেও তো পারতেন। দুইটার অর্থ কিন্তু একই দাঁড়ায়। যাহা 18 মাস তাহাই 1.5 বছর।
তো ওইটা যখন আপনি যোগ করেন দেখেন ডিসেম্বর, জানুয়ারি বা ফেব্রুয়ারি দাঁড়ায়, খুব গোলমাল হয় না। আবার আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যে যদি দ্রুত সংস্কার হয় ডিসেম্বরে, আর যদি একটু সময় লাগে জুন পর্যন্ত যেতে পারে। এর ফাঁকে আবার ওনার প্রেস অ্যাডভাইজার একবার বলেছেন যে আরও 2-1 মাস লাগতে পারে। তো আরও 2-1 মাস যদি আপনি ডিসেম্বরের সাথে যোগ করেন তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি সবগুলোর অর্থ কিন্তু একই দাঁড়ায়। এটা হচ্ছে খুঁত না ধরলে একই অর্থ দাঁড়ায়। তো যেখানে একটা সময় আপনি নির্বাচনের কথাই বলতে পারেননি, অথবা নির্বাচনের কথা বলতে গেলেও কয়েকটা বিশেষণ যোগ করে বলতে হয়েছে। কি নির্বাচন? একটা সুষ্ঠু নির্বাচন চাই, একটা অর্থবহ নির্বাচন এই চাই। প্রসঙ্গে একটা কথা বলে মোস্তফা কামাল, সেটি হলো যে আমরা লক্ষ্য করেছি যে বিএনপি গত 15 বছর বা 16 বছর স্বৈরাচারের সময় ওনারা বলতেন সবসময় একটা সুষ্ঠু নির্বাচন চাই। এখনো কিন্তু একই দাবিতে রয়েছে। একই দাবিতে কিন্তু রয়েছে। নতুন কিছু বিষয় এসছে যেগুলোর ব্যাপারে আমরা রাজনৈতিক দলগুলোকে সোচ্চার হতে দেখছি না। একটি হলো সংস্কারের প্রসঙ্গ, আরেকটি হলো এই স্বৈরাচারের বিচার। জি, আমার প্রশ্ন হলো তিনোটাই কিন্তু গুরুত্বপূর্ণ। তিনোটাই গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হলো আপনি কোনটাকে বেশি গুরুত্ব দিবেন, কোনটাকে কম গুরুত্ব দিবেন এবং কেন দিবেন? কম এবং বেশি করার কোনো সুযোগ নাই, তিনোটাই গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা ওখানেও একটা ভার্সন করছি যে আগে সংস্কার পরে নির্বাচন, আগে পরের কোনো বিষয় নেই এখানে। তো আগে সংস্কার পরে নির্বাচন এটা বলতে গিয়ে ফাঁকে দিয়ে আমরা কিন্তু বিচারের প্রশ্নটা এড়িয়ে যাচ্ছি। আসলে এটা একদম সিম্পল বিষয়, এখানে ভার্সন করার কোনো সুযোগ নেই। আমরা এমন এক প্রেক্ষাপটে আছি, আগামীর বাংলাদেশ চাচ্ছি, আপনার অনুষ্ঠানের নাম আগামীর বাংলাদেশ। ওখানে নির্বাচন অত্যন্ত প্রাসঙ্গিক, কিন্তু এটাকে 1 নম্বর করে ফেলা অথবা এটাকে শেষ নম্বরে নিয়ে ফেলা কোনোটাই কাঙ্ক্ষিত নয়। বিচার অবশ্যই করতে হবে, যেন তেন বিচার নয়। এটা কিন্তু সিসকে চুরির বিচার নয়, যেন তেন ফৌজদারি বিচারও নয়। এটা একটা মানবাধিকার লঙ্ঘনের বিচার, গণহত্যার বিচার। অতএব বিষয়টা স্পর্শকাতর, সেটা মাথায় রাখতে হবে। আবার 15 বছর 7 মাসের সিলেবাসের সাথে যদি আপনি ধরেন, ওখানে নির্বাচনের কথা একটু হেরফের হয় 1 মাস কি 2 মাস, এটা নিয়ে বোধহয় বিতর্ক বাঁধাও ঠিক নয়। যেখানে আপনি 15 বছর 7 মাস সহ্য করতে পেরেছেন, শুধু সহ্যই করেননি, জীবনটা হাতে নিয়ে ঘুরেছেন। নির্বাচন করবেন ওটা তো আরও পরে। তো ওই জায়গা থেকে যে আমাদের উত্তরণ ঘটেছে, ডিসেম্বরে না হলে জানুয়ারি হবে, জানুয়ারি না হয় ফেব্রুয়ারি হবে। আবার আপনি 15 বছর 7 মাসের তুলনায় এটা তো বড় কোনো তফাৎ নয়, কিন্তু আমরা গোলমাল বাঁধাচ্ছি। এই গোলমালটা কাঙ্ক্ষিত নয়। আমি ছোট্ট একটা উপমার মতো আপনারা বলি। এক কর্মচারী চাকরি ছেড়ে দিয়েছে, তাকে বলা হচ্ছে তুমি চাকরি ছাড়লা কেন? বলে যে বড় কষ্ট ওখানে। কি কষ্ট? বলে যে সেই সকালে একটু খেতে দেয়, ওই দুপুরে একটু দেয় যখন সূর্য মাথার উপর ওঠে, আবার সেই সন্ধ্যায় একবার। তো আর এখন কেমন আছো? বলে এখন খুব ভালো আছি। কি এখন? যে এখন সকালেও খাওয়া দেয়, দুপুরেও দেয়, সন্ধ্যায়ও দেয়। অর্থ তো একই। আসলে এটা আপনার মানসিক জগতের, মনোজগতের এক ধরনের দুর্বলতা অথবা অশ্রদ্ধা, মোস্তফা কামাল, অভক্তি। একটি বিষয় আমরা লক্ষ্য করেছি, সেটা হলো যে রাজনৈতিক দলগুলো পক্ষে যারা ক্ষমতায় আসবেন তারা সংস্কার এবং বিচার প্রক্রিয়াটি করবেন না। জি, একদম প্রান্তিক অবস্থান সাধারণ মানুষের। সাধারণ এই মানুষের আস্থাহীনতার কারণটা কি? কারণটা কি? তারা ওই দৃষ্টান্ত দেখিয়েছেন যে তারা ওয়াদা দেন, কিন্তু ওয়াদা যে রাখবেন ওই ওয়াদাটা দেন না। সেটা বারবার প্রমাণিত। যেটা আপনারা খেয়াল করেছেন, ছাত্রদের মুখ দিয়ে কিন্তু বারবার বের হচ্ছে সাধারণ মানুষের ওই কথাটা, যে রাজনীতিবিদরা কথা রাখেন না। তো এটা কিন্তু শখের কথা না, এটা কষ্টের কথা। আপনি যদি মনে করেন 90 সালের কথা, তখনও তো একটা বন্দোবস্ত হয়েছিল, কিছুটা মৌখিক, কিছুটা লিখিত। ওই বন্দোবস্ত রাজনীতিবিদরা কিন্তু রাখেননি। তখন স্বৈরাচার বলা হতো। স্বৈরাচার মনে হয় যেন একটা নাম, আর বিশেষণ থাকেনি। জেনারেল এরশাদের কথা বলা হতো যে তাকে রাজনীতিতে যেন পুনর্বাসন করা না হয়। কিন্তু একটা পর্যায়ে দেখা গেল যারা এই ওয়াদাটা দিয়েছিলেন তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে যে তাকে কে কত কাছে রাখতে পারেন। তখন আমরা, আপনার নিশ্চয় মনে আছে, আমরা গণমাধ্যম থেকে তখন প্রশ্ন করেছিলাম যে বললেন স্বৈরাচার আবার কাছে রাখেন, বলে যে গণতন্ত্রে একটু লাগে। এবং কি সবাই লাগে? রেখেছে। সবাই রেখেছেন। বলে যে গণতন্ত্রকে একটু হেলদি করতে, গণতন্ত্রকে স্বাস্থ্যবান করতে একটু এরশাদ সাহেবকে লাগে। তো এই যে তামাশাটা মানুষ এগুলো মনে রেখেছে। এবারও তো যেটা প্রধান উপদেষ্টা বলেছেন, অন্যদের সহ্য হয়নি কথাটা, ছাত্রদের উদ্দেশ্যে বলেছেন যে রাজনীতিবিদরা শেষ পর্যন্ত 24-এর চেতনা ধারণ করবেন না, সেই ক্ষেত্রে ছাত্রদের যেন ভূমিকা রাখতে হয়। কারো কারো কষ্ট হয়েছে কথাটায়, কিন্তু নিষ্ঠুর সত্য কথা। আবার ছাত্ররা, আপনি খেয়াল করেছেন, দুজন সমন্বয়ক যারা এখন নেতৃত্বে আছেন, তারা এই কথাও বলেছেন যে রাজনীতিবিদরা যত ফাংশন করতে শুরু করবেন তাদের দিকে ফাঁসির রশি তত এগোবে। সেটা কিন্তু কথার কথা নয় বা কথার ছলে কথা নয়।
আমরা ওই নমুনাও কিন্তু দেখছি। এরই মধ্যে ছাত্রদের সাথে বিএনপি সহ বিভিন্ন দলের কিন্তু বনিবনা হচ্ছে না, খুব আক্রমণাত্মক কথাবার্তা হচ্ছে। মনে হয় না যে এই মাত্র 7 মাস আগেও তারা হরিহর আত্মা ছিলেন, তারা জড়োয়া ভাই ছিলেন। মোটেই এই শক্তিগুলোর কেউই কিন্তু ফেসিস্ট নয়, আওয়ামী লীগের সহযোগী নয়, তারা গণতান্ত্রিক শক্তি প্রত্যেকেই। এই ছাত্রদেরও মৃত্যু ছাড়া কোনো পথ ছিল না। বিএনপির যারা তর্ক বিতর্ক করছেন তাদেরও হয়তোবা মৃত্যু অথবা দেশ ছেড়ে পালানো, যেটা শুরু হয়েছিল যে কারাগারে নেয়া প্রতিদিন, কারাগারেও তারা বাঁচবেন কিনা ওই টেনশন ছিল। কিন্তু তো ওই জায়গা থেকে যে উত্তরণ ঘটেছে ওই ক্ষেত্রে একটা সন্তুষ্টি প্রকাশের বিষয় আছে, সুক্রিয়ার বিষয় আছে। আমরা ওই জায়গাতে কিন্তু ঘাটতি দেখছি, উভয়ের মধ্যেই দেখছি। তারা মনে রাখছেন না যে কোত্থেকে কোথায় এলাম, আমাদের কি পরিণতি হতে পারত। আপনি জাতিসংঘের রিপোর্টে কিন্তু স্পষ্ট আছে তারিখ সহ সময় সহ কি নির্দেশ দেওয়া হয়েছিল। একটা হচ্ছে নো ট্রিটমেন্ট নো রিলিজ, আরেকটা ছিল কিল দেম এন্ড হাইড देयर বডিজ, হ্যাঁ, যেন বডিও না পাওয়া যায়। তো ওই নির্দেশ কতটুকু পালন হয়েছিল, যদি হয়ে থাকে তাহলে কত লাশের খবর আমরা এখনো জানি না। ওগুলো কিন্তু বিবেচনায় নিতে হবে, তাদেরই বেশি নিতে হবে। এখানে ময়মুরব্বী বলতে একটা কথা আছে, সাধারণ মানুষ বলে অভিভাবকত্ব, যেটা ওই জায়গায় কিন্তু আমরা ঘাটতি দেখছি। যে অন্তত এই বুঝটুকু দেয়া, ছাত্ররা ছাত্রদের মতো কথা বলছে, বয়স কম, আবার এই কথাও তো সত্য, বুক পেতে দেয় কিন্তু ছাত্ররাই যুগে যুগে। বয়োবৃদ্ধরা পিঠ দেখায় অথবা সরে যায়, যেটা গত আন্দোলনও হয়েছে। ছাত্রদের মধ্যে ওই প্রশ্নে একটা গর্ব জাগে যে আমরা বুক পেতে দিতে পেরেছি, রক্ত দিতে পেরেছি, অন্যরা ওইভাবে দেয়নি। তার মানে এই নয় যে এই রক্তের বিরুদ্ধে ছিল, এটা একদম আপেক্ষিক বিষয়, কিন্তু এটা নিয়ে তর্ক বিতর্ক করাটা মোটেই কাম্য নয়। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন শিক্ষক এবং রাজনৈতিক বিশ্লেষক মুশাররফ আহমদ ঠাকুর, রয়েছেন সাংবাদিক এবং কলামিস্ট মোস্তফা কামাল। মুশাররফ আহমদ ঠাকুর, আমরা যে প্রশ্নটা বলছিলাম যে রাজনীতিবিদদের ব্যাপারে সাধারণ মানুষের আস্থাটা কম সংস্কার এবং বিচারের প্রসঙ্গে। আরেকটি বিষয় আমরা লক্ষ্য করছি, সেটি হলো যে আমাদের এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বা স্টেক হোল্ডার যেটাই বলি না কেন, বিএনপি, এবং ধরে নেওয়া হচ্ছে যে সামনের একটি সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে এবং তাদের দায়িত্ব অনেক বেশি এই কারণে। কিন্তু আমরা লক্ষ্য করছি এই দলটি অনেক বিষয় না, কিছু মৌলিক বিষয় সরাসরি না করছে, যেমন সংস্কার না, কম সংস্কার, আগে ইলেকশন, সংস্কার না নয় কিন্তু ইলেকশনটাকে প্রধান গুরুত্ব দিচ্ছে। 2, জুলাই প্রক্লেমেশনের ব্যাপারে না, বিচার প্রক্রিয়ার ব্যাপারে আরও যত সোচ্চার হওয়ার কথা ছিল তত সোচ্চার হচ্ছে না, স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে না। এখন আমরা লক্ষ্য করছি যেখানে অনেক ন্যায়ের ব্যাপারে সাধারণ মানুষের কিন্তু না নয়। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এই গভর্নমেন্টটা হচ্ছে যে জুলাই আগস্ট অভ্যুত্থানের একটা গভর্নমেন্ট, তার ম্যান্ডেটটাই হচ্ছে জুলাই আগস্টের অভ্যুত্থান। জুলাই আগস্টের অভ্যুত্থান যদি অস্তিত্বহীন হয়ে পড়ে, এই সরকার অস্তিত্বহীন। রাইট। আপনি আজ পর্যন্ত যে বিভিন্ন টেলিভিশনের যে নিউজের আগে, আমার সাথে একজন টেলিভিশনের উপবার্তা প্রধান তো আছেন, টেলিভিশনের নিউজগুলোর আগে যে ওপেনিং স্টিংয়ে কি কোনো ওপেনিং স্টিংয়ে আপনি জুলাই আগস্ট অভ্যুত্থানকে ধারণ করে দেখছেন? আপনি মনে হয় নাই ততটা। বরঞ্চ ইন্ডিয়ার আর বাংলা যারা আমাদেরকে খিস্তি খেউর কাটে, ক্যালকাটা নিউজ, এরা বরঞ্চ শেখ মুজিবের ছবি বলতেছে যে জাতির পিতার ছবি দেখুন ভাঙছে,
ইয়ারা কি বলে জঙ্গিবাদীরা, দেখুন জঙ্গিবাদীরা সেনাবাহিনীর মধ্যে পর্যন্ত ঢুকে গেছে, সেনাবাহিনী জনতা মিলে জি। বঙ্গবন্ধুর ছবি ভাঙছে। আপনি যে কি ভাই- জানেন টেলিভিশনের মালিকানা আগেই রয়ে গেছে, এক নাম্বার চেঞ্জ হয় না, এবং সেখানে লুকও চেঞ্জ হয়েছে, কিন্তু এদের দেখভাল করছে কিন্তু রাজনৈতিক দলের নেতারা, দেখভাল করা এক জিনিস, আর আমি অথরিটি, অথরিটির উপরে দেখভাল আমি- মানে কি ওনার আমি- কথা মতোই চলে, আমি এবং উনি মাসিক টাকাও পান, আমি কি আর বলবো। আমি অথরিটি, কিন্তু আমি তাদের যদি- চেতনা যদি থাকতো হ্যাঁ। তারা বলতো যে আপনারা আমার টাকা দেওয়ার দরকার নেই, আপনারা এই প্রতিষ্ঠানটাকে এই জুলাই চেতনার মধ্যে দিয়ে চালান। আমি তারা তো সেটা অথরিটি, বলছে না তো। আমি ইনফরমেশন মিনিস্ট্রির অথরিটি, আমি যদি চাই ওই স্ক্রিন কালকে চালু থাকবে না, এটা ব্ল্যাক হয়ে যাবে। তো এই জন্য আমার দায়িত্ব আগে যে আমি যে নিউজের ওপেনিং স্টিংয়ে আমি জুলাই অভ্যুত্থানকে 1 মিনিট 1.5 মিনিট মিনিমাম ধারণ করে কিনা। রাজনৈতিক দলগুলো থেকে কিন্তু খবরদারি করা হয় যে তাদের নিউজটা এরকম গেল কেন, ভালোভাবে গেল না কেন। এটা কিন্তু বিএনপি জামাত দুদলই, এই ব্যাপারে দুজনের মধ্যে আবার খুব মিল রয়েছে। হ্যাঁ, এখানে আবার বিরোধ নেই। কিন্তু তারা তো এটা বলতে পারে যে চেতনাটা কোথায়, জুলাইয়ের চেতনাটা। তারা যদি তাদের নিউজের ব্যাপারে বলতে পারে, তাহলে তারা চেতনার ব্যাপারে বলতে পারে। ভাই আমি বিচ্ছিন্নভাবে বলবো, আমি কি সমস্ত টেলিভিশনের মালিককে আমি ডাকতে পারি? আমি অ্যাজ ইনফরমেশন মিনিস্টার আমি ডাকতে পারি, দল ডাকতে পারে না। আমি ডেকে বলতে পারি যে আপনার ওপেনিং স্টিংটা এই ইয়ার সাহেব দেখান, পিএস সাহেব দেখান ওনার ওপেনিং স্টিংটা, গতকাল পরশু এর আগের দিন দেখাইলো, বলেন এখানে জুলাই কোথায়, এখানে আগস্ট কোথায়। এরপরে আসুন সংস্কার। সংস্কার হচ্ছে, আমি আপনাকে বলতেছি, একটি চলমান প্রক্রিয়া। তো সংস্কারের ক্ষেত্রে আপনি কি করবেন, এই সরকারের এমন অনেকগুলি সংস্কার কাজ আছে যে কেউ দ্বিমত করবে না। এই কাজগুলি তো অ্যাট দি মোমেন্ট করে ফেলা যায়, করে ফেলা যায় না। নির্বাচন কমিশন সংস্কার, নির্বাচন কমিশন সংস্কার আইন, এটা নিজেরা বসে একটা কমিটি আপনি দেন, দিয়ে রাজনৈতিক দলগুলির সাথে বসে বলবে এইটা আপনি একটা অর্ডিন্যান্স করবেন, ক্লিন। কেউ কি বলবে যে আমি মার্কা নির্বাচন চাই, না, এই ব্যবস্থাটা রেখে দেন, গেল। আপনি 14, 18, 24 এটাতে আমার মনে হয়েছে জেলা প্রশাসকরা যদি রিটার্নিং অফিসার থাকেন, তারা তাদের ক্যারিয়ারের জন্য তারা সঠিক দায়িত্ব পালন করতে পারেন না। আমরা যদি আলোচনা করে বলি যে এটা নির্বাচন কমিশনের অফিসার, রিটার্নিং অফিসার হোক, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হোক, আমার তো মনে হয় কেউ দ্বিমত করতো না, কোনো রাজনৈতিক দল দ্বিমত করতো না। তাদের সেই জনশক্তি নেই, কিন্তু আপনি আছে সব জায়গায় রিটার্নিং অফিসার বানানো কঠিন। না, তাদের জয়েন্ট সেক্রেটারি লেভেলে পর্যন্ত অফিসার হয়ে গেছে, এবং এই ডেপুটি সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, এই লেভেলের প্রচুর অফিসার আছে। তো ফর দ্যাট রিজন জেলার নির্বাচন অফিসার আছে যারা ডেপুটি সেক্রেটারি র্যাঙ্কের। তো সেই ক্ষেত্রে এই কাজগুলিকে আপনি করে ফেলতে পারতেন। শেখ হাসিনার বিচারের প্রশ্নে কে দ্বিমত করবে? এখন শেখ হাসিনার বিচারটা আপনি কিভাবে করবেন, শেখ হাসিনার মতো করবেন কিনা। হাসিনার তো একটা বিচার প্রক্রিয়া ছিল। হাসিনা যে ফরমাইশি দিত যে উমুকরে ফাঁসি দিয়ে দাও, ফাঁসি দিচ্ছে না, গণতন্ত্রের কি মঞ্চ বানায় দাও, জাগরণ মঞ্চ বানায় দাও, মঞ্চ বানায় দাও, মশারি টানায় দাও, রাত্রে থাকো খাও আর বলো ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। তো আমরাও এখন যদি এইরকম শাহবাগে একটা কিছু মঞ্চ বানাইয়া আমরা বলতে পারি ফাঁসি 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 চাই, হাসিনার ফাঁসি চাই, আর ইয়ার থেকে আদালত থেকে ফাঁসি রায় চলে আসলো, এইরকম তো রায় চাচ্ছেন না, মোটেই না। তো ফর দ্যাট রিজন এই জন্য কেউ যে বলেন যে হাসিনার ফাঁসির দড়ি না দেখা পর্যন্ত আমরা নির্বাচন যেন কেউ কথা না বলে, এটা বাস্তবসম্মত না। হাসিনার ফাঁসিটা ফাঁসি হোক, যাবজ্জীবন হোক, আর 300 বছর কারাদণ্ড হোক, এটা আপনি বিচারের মতো করেই করতে হবে, একটি বিশ্বাসযোগ্য বিচারের মধ্যে করতে হবে। আপনি জাস্টিস হারিড, জাস্টিস বারিড, জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, এই কথাটা আমাকে দুটোই মানতে হবে। তো আরেকটা কি বলছেন আপনি, স্থানীয় সরকার নির্বাচন, আপনি বলেন জাতীয় সরকার নির্বাচনের মধ্যে আপনি দেখছেন যে আমি ৬৭% মানুষ কিন্তু স্থানীয় নির্বাচনটা এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে চায়। আমি ৮০% নির্বাচন চাইলেও আমি এটার সাথে দ্বিমত করব।
কখনো কখনো এর মানে মানুষ কখনো- যেটা চাবে এটা না, না, আপনার মানবেন না, এই কখনো তো? কখনো কথা শুনে আপনি কিন্তু ঠাকুর ভাই একদম স্পষ্ট বললেন, মানুষ যাই বলুক না, না না। কেন, এতে আমার কিছু আসে না, যায় না। আমি আমি আমার বাচ্চা না, আমার 80% লোকের কোনো মূল্য নেই। আপনি আমার সাথে আপনার কথাটা কথাটাই বলি আমি। আমার বাচ্চা যখন আগুনের লেলিহান শিকার মধ্যে হাত দিতে যায় আমি দেই না। আপনি একটা কথা বলছেন যে 80% লোক চাইলে আমি এর বিরোধিতা করব। হ্যাঁ। এর মানেটা হলো কি? না, আমি আপনাকে বলছি স্থানীয় অ্যাজ সরকার লাইক আওয়ামী লীগের না, মতো না, হয়ে গেল না, না, পাবলিক না। কি চাইলে আমি দেখলাম না। স্থানীয় সরকার নির্বাচন এই মুহূর্তে হলে দেশে গৃহযুদ্ধের অবস্থা হবে। কেন হবে? স্থানীয় সরকার নির্বাচন হলে জি। আমি আপনাকে বলি 70% আওয়ামী লীগ আর জিতে আসবে। আচ্ছা, আপনি আপনি এইটা আমাকে ব্যাখ্যা করবেন আপনি যে বাচ্চারা, এটা কোন বাচ্চা বলেন তো? আপনাকে আমি বাচ্চা না, আমি টোটালটা বুঝাইছি জনগণের এই যে সেন্টিমেন্টটা, যেটা এখন যদি ভার্চুয়াল একটা জরিপ দেন না, ভার্চুয়াল জরিপে আওয়ামী লীগ পাস করে, কারণ আওয়ামী লীগের কোনো কাজকর্ম নাই, সে ভার্চুয়ালি ফোন টিপে আর টেলিভিশন দেখে। সম্ভবত এরকম না যে আওয়ামী না, লীগের কেউ লোক তো- চেয়ারম্যান দাঁড়িয়ে যাবে, পরিবেশটা কি এরকম? না। আপনার মনে হয়? আমি আমার আপনাকে- মনে হয় না। আমি আপনাকে বলি আমার ইউনিয়নে, আপনাকে- আমার ইউনিয়নে যে বাড়ি বা আমি যে উপজেলা বাড়ি, আমি নিশ্চিত করে আপনাকে বলতে পারি 10টা ইউনিয়নের কোনো লোক আওয়ামী লীগের প্রার্থী থাকবে না। আপনাকে কেন আমি থাকবে না জানেন? আপনাকে আমি তার ব্যক্তিগত নিরাপত্তার আপনাকে কারণে। আমি আরেকটা কথা বলি, জি। আপনার লক্ষ্মীপুর তো একটা চরম এন্টি আওয়ামী অধ্যুষিত এলাকা, চরম একটা বিএনপি অধ্যুষিত, বিএনপির হুম। সপক্ষের এলাকা জি। লক্ষ্মীপুরে 13টা বারের নির্বাচনের মধ্যে 9টা বিএনপি পাইছে আর 4টা আওয়ামী লীগ পাইছে। তো আপনি বুঝাতে চাইবেন আগে জাতীয় নির্বাচন হয়ে আওয়ামী লীগ ফাইনাল হবে, আওয়ামী লীগের দাফন কাফন কমপ্লিট হবে, তারপর অন্যান্য নির্বাচন হবে। এরপরে নির্বাচনে আওয়ামী লীগ আর দাঁড়াতে পারবে না, এই তো বলতে না। চাচ্ছেন আপনি? আওয়ামী লীগ যখন দাফন কাফনটা কমপ্লিট হবে, ওরা তো এমপি প্রার্থীরা হবে। আওয়ামী লীগ তো আমি আপনি বলতেছি আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু 5 তারিখে এটা কনফার্ম হয়েছে, হ্যাঁ। কিন্তু এখনো দাফন কাফনটা কমপ্লিট হয়নি। এই দাফন কাফনটা কমপ্লিট হবে নেক্সট নির্বাচনের জি। মধ্য দিয়ে। আওয়ামী লীগের ঠিক দাফন আছে। কাফনের পরে স্থানীয় সরকার নির্বাচন হবে। প্রিয় দর্শক, আমরা আবার একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন শিক্ষক এবং রাজনৈতিক বিশ্লেষক মোশাররফ আহমদ ঠাকুর, রয়েছেন সাংবাদিক ও কলামিস্ট মোস্তফা কামাল। আমরা আসলে স্থানীয় নির্বাচনটার ব্যাপারে লক্ষ্য করছি জি, যে বাংলাদেশের প্রধান স্টেক হোল্ডার বিএনপি একেবারেই রাজি নয়। রাজি নয়। আমাদের মিডিয়া কর্মীদের একটা রোগ রয়েছে, খবরের পেছনে আমরা খবর সংগ্রহ জি। করার চেষ্টা করি যে কেন ওনারা না করছেন, আবার অন্যরা কেন হ্যাঁ করছেন। দুটো দিক রয়েছে। আসলে যে যুক্তিটা দেওয়া হচ্ছে বিএনপির পক্ষ থেকে, দুটো যুক্তি দেওয়া হচ্ছে। একটি হলো যে বিশেষ করে যে এখন খুনাখুনি হবে এবং আওয়ামী লীগ চলে আসবে, এরকম। অন্যরা বলছে বা সাধারণ মানুষ যেটা বলছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে স্থানীয় নির্বাচনটা হয় তাহলে একটা ভালো এবং এত দলবাস টাইপের নয় এমন একটা গোষ্ঠী এই জনপ্রতিনিধি হওয়ার সুযোগ তৈরি হবে। আপনার কি মনে হয়? জি, দুই রকম মনে করার মধ্যেই কিন্তু অর্থ আছে, তথ্য আছে, আবার অভিজ্ঞতাও আছে। স্থানীয় নির্বাচন আগে দেয়া হলে কি হবে, জাতীয় নির্বাচন আগে দেয়া হলে কি হবে, নাকি দুইটাই বাদ, মাঝে দিয়ে আবার গণপরিষদ নির্বাচন, অর্থাৎ বিতর্ক শুধু আমরা বাদাচ্ছি। এই ফাঁকে আবার কেউ কেউ বলছে আগে ছাত্র সংসদ নির্বাচনটা দিয়ে দিলেই ভালো হয়। অর্থাৎ আমার চিন্তার জগতে যদি নানান যদি তবে কিন্তু ভর করে, কিন্তু সবকিছু কিন্তু যার যার সুবিধা যার অনুযায়ী যার বলছে। সুবিধা মতো, কিন্তু মানুষ কি চায় এর ব্যাপারে কোনো ওটা নাই। খুব একটা ভ্রুক্ষেপ নয়। আর মানুষ কারা, যে আমার দিকে আছে ও হচ্ছে আমার দৃষ্টিতে মানুষ, আপনার দিকে যে আছে ও মানুষ না, এই একটা বিবেচনা কিন্তু আমাদের মধ্যে কাজ করে। তো এই বিবেচনাবোধ যদি 3-4 মাত্রায় কাজ করে, ওই ক্ষেত্রে আপনি স্থানীয় নির্বাচন কেন আর জাতীয় নির্বাচন কেন, আপনি যদি আপনার রামপুরা কাঁচা বাজার সমিতির নির্বাচনও দেন, ওখানেও 2-4টা লাশ পড়বে, যদি চিন্তার জগতে ওই ধরনের হিসাব নিকাশ থাকে। এখন রাজনীতির বিষয়টা ভিন্ন। ঠাকুরভাই যেটা বলছেন যে বাচ্চারা আগুনে হাত দেবে, আমি হয়তো বা ঠেকাবো, আমাদের বাস্তবতাটা কিন্তু মানতে হবে। আমাদের বাচ্চারা, শিশুরা কিন্তু এবার আগুনে হাত দিয়েছিল, ওই বাস্তবতা মাথায় রাখতে হবে। আমরা তো ওই হাতটা টেনে ধরে নি, বরং আমিও পাশে পাশে গিয়েছি।
বাচ্চার সাথে বাচ্চার মা গিয়েছে, বাবা গিয়েছে, দূরাত্মীয় গিয়েছে, নিকটাত্মীয় গিয়েছে, যার মধ্য দিয়ে এটা শুধু ছাত্র আন্দোলন আর থাকেনি। কিন্তু ওই মা ছাত্র না, বাবাও ছাত্র না, এটা গণ আন্দোলন হয়ে গিয়েছিল। ওই বাস্তবতা মাথায় নিলে বিএনপি যেটা আপত্তি করছে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে, তাদের এই বিষয়ক অভিজ্ঞতা তো বিস্তর, বারবার ধাক্কা খাওয়া, আবার ওই অভিজ্ঞতা বলতে গিয়ে কিন্তু তারা মনেও করিয়ে দেয় যে আরেকটি 111 যেন আমন্ত্রণ করা না হয়, সময় ক্ষেপণ করে যেন প্রতিবন্ধকতা তৈরি করে না হয়। তারা কিন্তু গোপন রাখছে না, কথা বলে ফেলছে, এটা তাদের অভিজ্ঞতার বিষয়। আবার তাদের তো সন্দেহ থাকতেও পারে। ছাত্রদের এই একজন কিন্তু স্থানীয় সরকারে আছেন, ছাত্রদের যে 3 জন ছিলেন বা এখনও আছেন মন্ত্রণালয়ের দায়িত্বে, ছাত্র সমন্বয়কদের একজন স্থানীয় সরকার উপদেষ্টা, বেশ প্রভাবশালী ব্যক্তি তিনি, তার যোগাযোগ আছে। আবার ঠাকুরভাই যে ভয়টা পাচ্ছেন, এই ভয়টা আরও কারো কারোর মধ্যে পাওয়ার আছে। কেউ কেউ বলছে যে স্থানীয় সরকার নির্বাচনটা যদি এখন দিয়ে ফেলি, আওয়ামী লীগ তো ক্ষমতায় এসে যাবে, তারা তো অনেক আসন পেয়ে যাবে। একইভাবে কেউ কেউ বলতে চাচ্ছে যে জাতীয় নির্বাচন যদি, আপনার মতামতটা কি? আমার মতামতটা এখানে যে আপনি গোজামিল বাদ দিতে হবে। কি করে হলো, কি মিল- করলে ভালো হয়? মিল কিসিম 3টা হয়, অমিলে থাকেন, নয় মিলে আসেন, আর মাঝামাঝি একটা রাস্তা হচ্ছে গোজামিল। আপনি 24-এর চেতনা আগে ধারণ করেন, শুধু ধারণ করে না, লালনও করেন, চর্চাও করেন। যিনি যাকে অভিভাবক করেছেন তার সাথে কথা বলেন, তিনি নিশ্চয় একটা ফয়সালা দিবেন, তিনি প্রতিপক্ষ নন আমাদের। কিন্তু আমরা যেটা করে ফেলছি, নির্বাচন, ভোট, সংস্কার, প্রত্যেকটা নিয়ে কিন্তু একটা কিন্তু যোগ করে দিচ্ছি। সংস্কারের প্রশ্নটা আপনি যেটা বললেন, খেয়াল করে দেখুন, যে কয়েকটা সংস্কার কমিশনের রিপোর্ট এসেছে প্রত্যেকটাতে কথাটা শুরু হয়েছে না দিয়ে, একটা বা দুইটা আবার হাঁ বলেন অন্তত। স্বয়ং প্রধান নির্বাচন কমিশনার, যিনি অত্যন্ত মার্জিত সজ্জন মানুষ, সুনাম আছে, তিনি বলে ফেললেন কিন্তু, এবং রুক্ষ ভাষায় বললেন, তিনি সাধারণত নরম কোমল কুসুম কথা বলেন, সেদিন তিনি বলে ফেললেন যে যে সংস্কারের প্রস্তাব দেয়া হয়েছে সেটা মানলে তো নির্বাচন কমিশনের আর ক্ষমতাই থাকে না, ক্ষমতা খর্ব হয়ে যায়। আইন সংস্কারে সেই যে পুরনো কথার মতো কিন্তু। হ্যাঁ, দেখেন টাটকা কথা, যে কথার জন্য আমরা 2 মাস আগে প্রস্তুত ছিলাম না। আবার এগুলো তো প্রস্তাব অথবা সুপারিশ, এগুলো সিদ্ধান্ত নয় কিন্তু। আচ্ছা, একটা বিষয় মোস্তফা কামাল, মোশাররফ আহমদ ঠাকুর কিন্তু একটা কথা বলেছিলেন, এই বিষয়টা কিন্তু খুব মূল্যবান। সেটি হলো, এই সরকার কিছু সংস্কার তো করে নিতে পারে, পারে, হ্যাঁ, কিন্তু আমরা লক্ষ্য করছি তিনি যে এই সরকার যে ম্যান্ডেটটা দেওয়া আছে, হ্যাঁ, এটা গণ অভ্যুত্থানের সরকার, সব রাজনৈতিক দল বলছে এই সরকারকে ব্যর্থ করা যাবে না। জি আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিএনপির প্রধান এই মুহূর্তে যিনি দায়িত্বে রয়েছেন, তারেক রহমান কিন্তু বারবার সমালোচনা যতই করুন না, কিন্তু ফাইনালি একটা কথা বলেন জি যে ইউনূস সরকারকে, প্রফেসর ইউনূস সরকারকে ব্যর্থ ব্যর্থ হতে হতে দেওয়া যাবে না। এখন প্রশ্ন হলো, এই সরকার আমরা লক্ষ্য করছি তারা নিজেরা কিছু করতেছেন, তার কি কোনো দায়িত্ব নেই? অবশ্যই আছে। এখন কথাটা হলো যে দেশের জন্য আমরা একটা কথা বলি, সেটা হলো যে দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে নেতা বড়, এটা হলো রাজনৈতিক দলের দৃষ্টিভঙ্গি, প্র্যাকটিক্যালি ওটা, প্র্যাকটিক্যালি এটা। কিন্তু যদি এরা বলে থাকে যে সবার আগে দেশ, কিন্তু দেশ। বাস্তবতা তা নয়। তা নয়, এখন ইউনূস সরকারের তো এই সমস্যাটা নেই, নেই ওনার কোনো ওনাটা দেশটা হলো 1 নম্বর, জি ওইটাই 2 নম্বর, ওইটাই 3 নম্বর। জি এই সরকার কেন উদ্যোগ নিচ্ছে না? উদ্যোগের সুযোগটাও কম। সেটা যদি আপনি বলেন যে আমরা ভুল করি আর বরবাদ করি আর সর্বনাশ করি, সেটা 5 আগস্টে করে ফেলেছি। হ্যাঁ। ঠাকুরভাই যেটা আশা করছেন যে এট দ্য মোমেন্ট, হ্যাঁ। অর্থাৎ নগদে নগদে করে ফেলা, এই কিছু বিষয় হ্যাঁ, এই সরকারকে নগদে নগদে করার ম্যান্ডেটটা আমরা দেইনি, শুরুতেই সেটা বরবাদ করেছি। আমাদের না, যে এখনো ম্যান্ডেট রয়েছে, সমস্যা ম্যান্ডেট নেই। রয়েছে, কিন্তু বলা মাত্র করে ফেলা, কোন ফায়া কোন, ওই সুযোগ নাই। হুম। তাকে মতামত নিতে হচ্ছে। এই সরকারের বিভিন্ন নামে আখ্যা দেয়া হয়, আমি বলি নিজের ভাষায়, যাই যাই সরকার, যাওয়ার জন্য এসেছে, থাকার জন্য আসেনি। আবার তিনি বিপ্লব পরবর্তী যে সরকারটা হয়, অভ্যুত্থান পরবর্তী যে সরকারটা হয়, সচরাচর বলা হয় বিপ্লবী সরকার, কিন্তু এটা বিপ্লবী সরকার হয়নি। আবার ছাত্ররাও সেটা উপলব্ধি করেছে 5টা মাস পরে, যে তারা তো ঘোষণাপত্রই নাই এখনো, অর্থাৎ রাজনৈতিক শূন্যতা ওখানেও আছে। তো এরপরও ডক্টর ইউনূস সরকার তো সবার সাথে কথা বলছেন, মাঝে মধ্যে ডাকছেন, চা বিস্কুট খাচ্ছেন, একটা ফটো সেশন করছেন। আপনি খেয়াল করে দেখেন, যেদিনে ফটো সেশন হয় তারপরে 2-3 দিন কিন্তু রাজনৈতিক দলগুলো বেশ মিলেমিশে চলে। ঠিক মাঝপথে যদি শেখ হাসিনা ভারত থেকে খালি একটু বলে যে আমি চট করে চলে আসছি, 3-4 দিন আবার বেশ মিলমিশ থাকে, এটা একটা ভালো লক্ষণ। এটা একটা ভালো লক্ষণ। এতে করে বিশ্লেষণ করলে দাঁড়ায় যে ফ্যাসিস্টের পতনের জন্য ছাত্ররা বা বিএনপি বা জামাত যে প্রতিযোগিতাটা করে, কার অবদান বেশি? আমার তো মনে হয় সবচেয়ে বেশি অবদান শেখ হাসিনার নিজের। তার পতনের জন্য যাবতীয় পর্যাপ্ত অবদান তার নিজের। এখনও আবার চট করে চলে আসবো,
তো জনগণের মধ্যে কিন্তু দেখেন প্রস্তুতি, রাজনৈতিক দলগুলোর মধ্যে ওই সোচ্চার ভাব নেই। তারা 2-3 দিন একসাথে হয়, তর্ক বিতর্ক কম করে। আমাদের বৃহত্তর কুমিল্লা অঞ্চলের ব্রাহ্মণবাড়ি একটা জায়গা আছে, তারা ওই যে মুখে কথা কম বলে, হাতে বেশি করে। তো ওরা যখন শেখ হাসিনা বলছে যে চট করে যে কোনো এক সময় চলে আসবে, তারা বলছে যে আসবে না যখন একটু, তারা বলে আমরার মানে আমাদের, যে আমরার বাড়ির গাড়া দিয়ে আসেন একটু দেখি। জি। অর্থাৎ জনগণের চেতনাটা আপনি দেখেন, জনগণের চেতনা এবার যেই পর্যায়ে, ভারত কয়েকদিন ডিস্টার্ব করেছে বিভিন্ন সীমান্তে, আমাদের বিজিবি পৌঁছার আগে স্থানীয় জনগণ কিন্তু ইউনাইটেড হয়ে গেছে। এটা এই কিন্তু বিষয়টি ঐতিহাসিক আমাদের ঘটনা। আশাবাদী হওয়ার মতো। অবশ্যই আশাবাদী আমরা হওয়ার আরেকটি মতো প্রসঙ্গ বিষয়। যাই। আমাদের রাজনীতিতে যে ধরনের ভোটের বিন্যাস বা নেতৃত্বের বিন্যাস বা দলগুলোর অবস্থান অনেকটা ভেঙে যাচ্ছে, কম বেশি ভাঙছে। আমরা শুরুতে দেখলাম যে জামাত মনে করলো দে আর পার্ট অফ গভর্নমেন্ট, বিএনপি মনে করলো এই তো এসে পড়েছি। কিন্তু সম্ভবত এই মুহূর্তে পরিস্থিতিটা সেরকম নয়, দুটো কারণে। এটা হলো নতুন স্টেক হোল্ডারের জন্ম হয়েছে, জাতীয় নাগরিক কমিটি। আরেকটা হলো ইদানিং রাজনৈতিক দলগুলো বুঝতে পারছে, আমরা এই টকশোতে বারবার এই প্রসঙ্গে আলোচনা করছি, যে ভোটের বিন্যাসটা পাল্টে গেছে। ভোটের বিন্যাসটার পুরনো বিন্যাসের মধ্যে নেই। নতুন প্রচুর ভোটার হয়েছে, 40-এর নিচের লোকেরা অনেকদিন ভোটই দেয়নি জীবনে, তারা কোথায় ভোট দিবে এত নীতি নির্ধারণ করে বলা কঠিন। আপনার কি মনে হয়? যে আমরা যে নির্বাচনটা গত প্রায় 12-13 বছর ধরে আমরা যে আন্দোলনটা করছিলাম, যে একটা সুষ্ঠু অবাধ জেনুইন নির্বাচন চাই, এই নির্বাচনটা চাওয়ার পেছনে মূল কথাটা ছিল যে আমার কনস্টিটিউশনের 7-1 অনুযায়ী এই রাষ্ট্রের মালিক জনগণ। রাষ্ট্রের মালিক যে জনগণ, জনগণ এই মালিকানাটা হারিয়ে ফেলছিল। আমরা এই মালিকানাটা পুনরুদ্ধারের জন্য বা জনগণের মালিকানাটা প্রতিষ্ঠা করার জন্য আমরা আন্দোলনটা করছিলাম। আমি এক্ষেত্রে ভোটের হিসাবে আমি ক্ষমতায় গেলাম না কে ক্ষমতায় আসলো, বিষয়টা এখানে প্রধান না। প্রধান হচ্ছে জনগণের মালিকানা যদি প্রতিষ্ঠিত থাকে। যেমন ধরুন, আমি এই সরকারের যথেষ্ট সমালোচনা করি, কিন্তু আজকে বিটিভিতে আপনি আমাকে ডেকেছেন, তো বিটিভিতে আমি ডেকেছেন, তো এই যে অবস্থাটা, এটা হচ্ছে জনগণের মালিকানার প্রশ্ন, যে তা আপনার ভিন্ন মতকেও আপনি ধারণ করার প্রশ্ন। রাইট। এই দুটো, এইটা যদি থাকে, জারি থাকে, তাহলে কে পজিশন কে অপোজিশন এটা খুব সমস্যা না। কিন্তু যখন বলে যে উইনার টেক অল, মানে যিনি জয়ী হয়েছেন তিনি সব একবারে সব দণ্ডমুণ্ডের কর্তা হয়ে যাবেন, গাছের গোড়া থেকে পাতা পর্যন্ত, মগডাল পর্যন্ত তিনি সব খেয়ে ফেলবেন একেবারে, তখন সমস্যাটা দেখা দেয়। রাইট। তো এই জন্য আমি মনে করি যে ভোটের যে অনেক নতুন ভোটার হয়েছেন, এই নতুন ভোটারদের মধ্যে আমার মনে হয় যে বিএনপি তারেক রহমানের যে বক্তব্যটা 5 তারিখ থেকে, আপনারা কেউ প্রতিহিংসার আশ্রয় নেবেন না, এবং এই পর্যন্ত বিএনপি কোনো প্রতিহিংসার আশ্রয় নেয় নাই। এই পর্যন্ত বিএনপি কোথাও মবকে উস্কে দেয় না, এবং বিএনপি তার প্রতিপক্ষের প্রতি একটা ন্যাচারাল জাস্টিস, একটা ন্যায় বিচার এনশিওর করতে চায় তার প্রতিপক্ষকে সে মব দ্বারা বা শক্তির দ্বারা শুধু শেষ করতে চায় না, তাকে একটা জেনুইন ভোট এবং একটা জেনুইন বিচারের মাধ্যমে তার রাজনীতির পরিসমাপ্তিটা ঘটাতে চায়। তো আমরা এই লক্ষ্যটা নিয়ে যখন বলছি, এবং তারেক রহমানের আরেকটা বক্তব্য আছে যে আমরা কারোর প্রতি অন্যায়টা করব না, বা যা হয় আমি জিতি হারি, আমি আমি কারোর প্রতি অন্যায়টা করব না। আমি যে মনে করি যে এই কথাটা যদি সবাই মনে করে যে আমি আমার অপর পক্ষের প্রতি আমি অন্যায়টা করব না, তাহলে আমার মনে হয় যে এইখানে ভোটার হিসাব কি হলো না হলো, উল্টালো না পাল্টালো, কে জিতবে কে হারবে, এটা আমি বলতে চাই না। আপনার মনে আছে কিনা 1991 সালে মতিঝিল আসনে, তখন মতিঝিল, সবুজবাগ, এইগুলো সব একটা আসন ছিল। মতিঝিল আসনে জামাতের আমির আব্বাস আলী খান দাঁড়াইছিলেন, আর মির্জা আব্বাসের বয়স তখন 38 বছর। 38 বছরের যুবক ছেলেটি কিন্তু পাশ করে আসছে। আপনার মনে আছে কিনা ডেমরাতে সাইফুদ্দিন আহমেদ মানিক, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক, মনে আছে, আমরা তখন ইউনিভার্সিটি রিপোর্টার দাঁড়িয়েছিলেন, এবং সেইখানে সাইফুদ্দিন আহমেদ মানিকের
অপোজিশনে দাঁড়িয়েছিলেন সালাউদ্দিন, যিনি এর আগে ইউপি ইলেকশন করেছিলেন। তো সালাউদ্দিন পাশ করেছিলেন। তো আমি আপনাকে বলছি যে একটা গণঅভ্যুত্থানোত্তর পরিস্থিতিতে মানুষ কি সিদ্ধান্ত নেবে, আপনি এটা খুব প্রিজার্ভ করে আগের থেকে আপনি বলতে পারেন না। 91 আর 24 কি একই রকম? আমার কাছে খুব কাছাকাছি মনে হয়, কারণ 91-এ যেমন মানুষ এরশাদকে পতনের জন্য মানুষ শেষ পর্যন্ত রুখে দাঁড়িয়েছে, এবং 24-এর দিকেও সে এখানে যে নতুন যে ভার্সনটা, একটা নতুন এই বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছে গুলিকর, এই যে নতুন যে রাজনৈতিক নতুন নেরেটিভ তৈরি হয়েছে, তো ন্যারেটিভ তৈরি হয়েছে, 90-তে হয়নি। তো তৈরি হয়েছে 90-কে আপনি 90, 52, আমরা খুব কাছ থেকে দেখা 90টা 90, 52, 62, 69 সব সময়ই ওই সময়ের জন্য ওইটাই একটা হাইয়েস্ট ন্যারেটিভ। আর এক একটার আলাদা বৈশিষ্ট্য আছে। হ্যাঁ। 52 একটা বৈশিষ্ট্য আছে, আলাদা আলাদা বৈশিষ্ট্য, আলাদা মাত্রা, জি জি। এবং ওই সময়ের জন্য ওইটাই হাইয়েস্ট মাত্রা। হুম। তো এই জন্য আমি আপনাকে বলছি কোনোটাকেই খাটো করে দেখার কারণ না, না। প্রশ্নই আসে না। তো এই জন্য আমি আপনাকে বলছি যে আপনি আসাদের লাশ, একজন আসাদ, এক আসাদের লাশ, এক আসাদের লাশ, এক আসাদের শার্টকে নিশান বানিয়ে যখন পতাকা বানিয়ে যখন মিছিল হয়েছে আইয়ুব খানের, তারপর টিএসসিতে মিলন যখন মারা গেল, আন্দোলন গড়ে গেল। এই জন্য আমি আপনাকে বলছি যে এটাকে, তবে আপনাকে মূল কথাটা থাকতে হবে যে এখনো আপনি আওয়ামী লীগের দেওয়া 50,000 অস্ত্র, 50,000 অস্ত্রের কোনো খবর নাই। একটা জমা দিচ্ছে আওয়ামী লীগের লোকজন, একটা অস্ত্র জমা দিচ্ছে আওয়ামী লীগের লোকজন, যে আপনি যে লাইসেন্স বাতিল করছেন 9 থেকে 24 পর্যন্ত, কোন আওয়ামী লীগ লাইসেন্স বাতিল দেয় না, জমা দেয় না। দেওয়ার তো কারণ নেই, কারণ হলো তারা এই খুনের ব্যাপারে কোনো অনুতপ্ত আছে, তাদের জমা মধ্যে দেয় না। রিগ্রেট আছে, নাম্বার কিছু নেই। 2 হচ্ছে 7,500-এর মতো অস্ত্র লুট হয়েছে, যেটা সাব মেশিন গান, লাইট মেশিন গান, এসএমজি, এসএলআর, এইরকম। আমি মনে করি ইমিডিয়েট সরকার একটা কম্বিং অপারেশন, এবং সরকার ইউনাইটেডলি সমস্ত রাজনৈতিক দলগুলিকে নিয়ে বসা দরকার যে নির্বাচনের আগে আমার অস্ত্র উদ্ধার জি দরকার। জি। এর জন্য কে জি, জি। অমত করবে? আমরা কে আবার অমত আপনার করবে? কাছে আসবো। অস্ত্র উদ্ধারের ব্যাপারে কোন একটু। রাজনৈতিক দলটা অমত একটা যোগ করবে? করতে চাই সামান্য। জি। বিশ্লেষণ করলে দাঁড়ায়, হুম। তথ্যের প্রশ্নে যদি বলেন, চিন্তার প্রশ্নে যদি বলেন, ভবিষ্যতের চিন্তা যদি বলেন, তারেক রহমান সাহেবের নাম মুখেই নিতে হয়। আজ থেকে মাস 4 আগে যখন বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান বললেন যে আগামী নির্বাচনটা বড় কঠিন হবে, এটা বিএনপির উদ্দেশ্যে কিন্তু বলেছিলেন, ব্যাখ্যায় বলেছিলেন তারা যেন বেশি খুশিতে না থাকে। আমরা খেয়াল করেছি তাদের মধ্যে কারো কারো মনে হয়েছিল একটু ভয় দেখায় বুঝি, খুব মেসেজ মনে হয়নি সেটা। কিন্তু মাস 3 ব্যবধানে আজকে দেখেন যে সামনের নির্বাচনটা যে আসলেই কঠিন হতে যাচ্ছে, এবং এত দূরে থেকেও তিনি এখানকার বাস্তবতাটা বুঝতে পেরেছেন, যেটা বিএনপির নেতাদের মধ্যে হয়তো ইদানিং গত কয়েকদিন থেকে একটু একটু বুঝজ্ঞান আসতে শুরু করেছে, যখনই ছাত্রদের একটা সংগঠন, নতুন সংগঠন তৈরি হলো, এবং তারা কিন্তু অল্পের মধ্যে হলেও একটা ভেরিয়েশন তৈরি করেছে। আপনি দেখেছেন তাদের মঞ্চে সমান তালে বসা, কেউ চেয়ার পেতে বসেনি, কেউ কিন্তু বক্তৃতা দিতে গিয়ে কারো কিছুক্ষণ বন্দনা করেনি, অথবা কাউকে কাঁদতে বলেনি, কাউকে হাসায় অনেক কিছুক্ষণ। অনেকটা মৌলানা ভাসানীর একটা আমেজ তারা ওই মঞ্চে এনেছে। ভবিষ্যতে কতটুকু যাবে না যাবে ওইটা আরেক বিষয়, কিন্তু তারা যে বার্তাগুলো দেওয়ার চেষ্টা করেছে ওগুলো প্রস্তাব, মোটেই দাবি বলবো না আমি। অনেক কিছু চেয়েছে, মধ্যবর্তী একটা অবস্থা চেয়েছে, তারা গণপরিষদ চেয়েছে, যেগুলোতে বিএনপির আপত্তি আছে। মোস্তফা কামাল, আপনাকে একটি প্রশ্নের মাধ্যমে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। জি। প্রশ্নটি হলো যে এই ত্রিমুখী একটা দ্বন্দ্ব কিন্তু তৈরি হয়েছে, শুরু হয়েছে অলরেডি, বিএনপি, জামাত এবং এনসিপি। রাজনৈতিক দলগুলোর ভেতর কৌশল আলাদা থাকবে, একজন আরেকজনের প্রতিপক্ষ থাকবে, এটা স্বাভাবিক। স্বাভাবিক। কিন্তু আমরা উদ্বিগ্ন হই, এই অনুষ্ঠানটায় আমরা এই জিনিসটা বারবার আনার চেষ্টা করছি যে শত্রু হবে কেন, এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলের শত্রু হয়ে যাচ্ছে জি। এবং শত্রুতামূলক আচরণ করছে। দুঃখজনক কি হলো, সেটি হলো এরাই কিন্তু এই মাত্র 6-7 মাস আগে কাঁধে কাঁধ মিলিয়ে এই স্বৈরাচারকে একসাথে হটিয়েছে। কেন এরকম হচ্ছে? যেটা মোশাররফ ভাইয়ের কথায় কিন্তু একটু এসেছে, সামান্য ব্যাখ্যা আসেনি, যে গাছের আগেরটাও খাবেন গোড়ারটাও খাবেন, অর্থাৎ খাওয়া খাওয়ার একটা বিষয় কিন্তু অবচেতনই আছে। রাজনীতিতে আমরা যত কথাই বলি, মোটেই রাজনীতি ভলান্টারি সার্ভিস নয়,
স্বেচ্ছাশ্রমের কাজ নয়। তারা মুখে মুখে বলেন জীবনটা দিয়ে দেবেন, আসলে সময়দৃষ্টে জীবনটা দেন না, বরং জীবনটা রক্ষা করেন, সেটা তারুণ্য দেয়। এই দৃষ্টান্ত তৈরি হয়েছে, এবার এটা স্বীকারে নিতে হবে। তো এখানে খাওয়া খাওয়ির যখন প্রশ্ন, আসলে খাঁটি বাংলা হচ্ছে ক্ষমতার প্রশ্ন। যারা নতুন দল করেছে, ছাত্ররা, তরুণ তুর্কিরা, তারা আশা করে ক্ষমতার। আবার বিএনপি এই দেশের বৃহৎ দল, ঘাটে মাঠে এমন কোনো ঘর নাই যে ঘরে অন্তত একজন করে বিএনপি সমর্থক বা কর্মী পাওয়া যাবে না। 15-16টা বছর নিপীড়ন নির্যাতন সয়েছে, তো তাদেরও তো ক্ষমতার চিন্তা আসাটাই স্বাভাবিক। তারা এখানে আঞ্জুমানে মফিদুল ইসলামের কাজ করতে আসেনি। আবার আপনি যদি জামাত ইসলামের কথা ধরেন, তাদেরও ব্যাপক ত্যাগ আছে, তিতিক্ষা আছে, তাদের নেতাদেরকে সমানে ফাঁসি দেওয়া হয়েছে। তারা ফাঁসি শব্দটা বলে না, বলে যে হত্যা করা হয়েছে, যুক্তি আছে। তো এরকম অবস্থায় তারা প্রত্যেকেই কিন্তু মজলুম, প্রত্যেকেই নির্যাতিত। তাহলে ওই ক্ষেত্রে তারা হবেন বেসিক্যালি প্রতিযোগী। তারা যদি প্রতিযোগী হতেন ওইটা সুন্দর মানাতো, প্রতিপক্ষ হলে অসুবিধা নেই, প্রতিপক্ষ হলে অসুবিধা ছিল না। কিন্তু তারা এখন যেভাবে শত্রুপক্ষ হয়ে যাচ্ছেন, একে অন্যকে তাচ্ছিল্য করছেন যেসব ভাষায়, যেসব শব্দে, ওটা তো আমরা আওয়ামী লীগের সময়ে দেখেছি যে তাচ্ছিল্য কাকে বলে, কত নিম্ন ভাষায় হতে পারে। একজন তাচ্ছিল্য করেন, খিচুনি দেন, আস্তিন গুটান, হুঙ্কার দেন, আবৃত্তি করেন ভাঙ্গা গলায় আর ভরাট গলায়, বাদ বাকিরা সামনে থেকে হাততালি দেন অথবা মাথা নাড়েন। তো আমরা তো ওই কালচার থেকে বের হতে চাচ্ছিলাম। আপনার তো অবশ্যই মনে থাকার কথা, এই ছাত্রদেরকে আওয়ামী লীগ কী শব্দ ব্যবহার করতো, টোকাই পর্যন্ত বলতো, নেশাগ্রস্ত পর্যন্ত বলতো। চিকিৎসার জন্য হারুন আঙ্কেলের হোটেলে নিয়ে যেত, যে চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে। এই বিএনপিকে কি বলতো আওয়ামী লীগ? বিএনপি অর্থ হলো বেসিক্যালি নো পার্টি। তাচ্ছিল্য কাকে বলে? বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বলতো 400 টাকার মেজর অথবা কালুরঘাট বেতার কেন্দ্রের দারোয়ান। এই তাচ্ছিল্য কিন্তু মানুষ হজম করেনি, আসলে পরিণতিটা বড় বাজে হয়েছে। তো ওখান থেকে বিএনপি বলেন, জামাত বলেন, এমনকি ছাত্রদের শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে, যে তাচ্ছিল্য করলে কি হয়, কাউকে অবহেলা করলে কি হয়, অহম্বোধের পরিণতি কি হয়, একত্ববাদের পরিণতি কি হয়। আমাদের প্রথমেই কিন্তু এবার একটা কথা এসেছে যে বহুত্ববাদ দরকার। কখন কথাটা এসেছে? সবকিছুতে একত্ববাদ, আমি তো বলবো আমিত্ববাদ। সব আমি আর আমি, মাঝে মধ্যে আমার ছোট বোনটা থাকে, আমি তো খাওয়াই, আমার ছোট বোনটা বলাতে আমি আরো 12-13 লাখ খাওয়াই, সব আমি আর আমি। এই যে আমির বেরাম থেকে বের হওয়া, যে যার যার স্বার্থেই দরকার, এই মেসেজ কিন্তু 5 আগস্টে একদম পরিষ্কার। এই মেসেজ যদি তারা না নেন, প্রত্যেকে কোন দুর্গতিতে পড়বেন। খালি স্থানীয় নির্বাচন দিলে আওয়ামী লীগ চলে আসবে। আওয়ামী লীগ সাবজেক্ট নয়, অবজেক্টও নয়, এখন আর সাবজেক্ট ফ্যাসিস্ট, দুষ্ট, ডেভিল। একদিকে এই রমজানের মাস, আল্লাহ পাকে যেটা বলেছেন আমরা বিশ্বাস করি যে এই 30 দিন অন্তত ডেভিলকে আটকে রাখা হয়। আবার সরকারিভাবে ডেভিল ধরা চলছে, যেটাকে ডেভিল হান্ট বলা হয়, অর্থাৎ শয়তান ধরা হচ্ছে। তো শয়তান মানে ইবলিস, নট দ্যাট, দুষ্ট, আমরা সেটা বলতে চাই। তো ওখান থেকে সবার জন্য কিন্তু একটা মেসেজ আছে। তো বিএনপি যেটা বারবার বলছে, তারেক রহমান সাহেব বলছেন যে তারা সরকারকে সমর্থন দিচ্ছেন। এখানে একটা বিষয় উল্লেখ করতে হবে, সমর্থন দেয়া আর সহযোগিতা দেয়া দুটার অর্থ কিন্তু এক নয়। মোস্তফা কামাল এবং মোশাররফ আহমেদ ঠাকুর, আপনারা দুজনই আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।